হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি মডেল কোশ্চেন সেট 7। মডেল কোশ্চেন সেট 7 বায়োলজি থেকে আমরা ফার্স্ট এমসিকিউ দেখতে পাচ্ছি। এখানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিপ্লয়েড। এখানে আমাদের কোশ্চেন চেয়েছে কোনটি ডিপ্লয়েড। আমরা জানি কি এখানে ডিম্বাণু হচ্ছে স্ত্রী দেহে পাওয়া যায়, যেটা একটা হ্যাপ্লয়েড কোষ। ডিম্বাণু পাওয়া যায় কি ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে, অর্থাৎ ভ্রূণস্থলীর মধ্যে ডিম্বাণু উপস্থিত থাকে, যেটা একটা হ্যাপ্লয়েড কোষ। কেননা এটা একটা কি গ্যামেট, আমরা জানি সমস্ত গ্যামেটই কি হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে থাকে। আমরা যদি একবার ভ্রূণস্থলীর গঠনটাকে রাফ স্কেচে দেখাই, তাহলে এরকম একটা আমরা গঠন দেখতে পাবো, যেখানে একদম সেন্টারে কি হচ্ছে একটা বৃহৎ আকার কোষ উপস্থিত থাকবে, যেটাকে বলা হয় ডিম্বাণু। এর আশেপাশে কি হচ্ছে দুটো ছোট ছোট কোষ উপস্থিত থাকে, যেগুলোকে বলা হয় সহকারী কোষ। একদম সেন্টারে কি হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ উপস্থিত থাকে, যাকে কেন্দ্রীয় কোষ বলা হয়, যেখানে কি হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস উপস্থিত থাকে। দুটো নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াস একত্রে মিলিত হয়ে নির্ণিত নিউক্লিয়াস অবস্থান করে। আর ঠিক উল্টো প্রান্তে, যেখানে ডিম্বাণু থাকবে তার উল্টো প্রান্তে তিনটি সম আকৃতির কোষ উপস্থিত থাকে, যাদেরকে বলা হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ বলা হয়। তাহলে আমরা যদি দেখি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিপ্লয়েড, সেটা আমাদেরকে চেয়েছে। এখানে যতগুলো নিউক্লিয়াস আছে সবাই কিন্তু হ্যাপ্লয়েড। ডিম্বাণু হ্যাপ্লয়েড, সহকারী কোষ হ্যাপ্লয়েড, প্রতিপাদ কোষগুলো হ্যাপ্লয়েড। কিন্তু কেন্দ্রীয় কোষে যে দুটো পোলার নিউক্লিয়াস থাকে, সেই দুটো পোলার নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে যখন নির্ণিত নিউক্লিয়াস গঠন করে, তখন সেটা কিন্তু 2n হয়ে যায়, অর্থাৎ ডিপ্লয়েড হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন অনুসারে যে ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, সহকারী কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, প্রতিপাদ কোষ সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু নির্ণিত নিউক্লিয়াস যেটা থাকবে সেটা কিন্তু ডিপ্লয়েড হবে। সো আমাদের এখানে অ্যান্সার কি হবে? আমাদের নির্ণিত নিউক্লিয়াস কোনটি? ডিপ্লয়েড। পরের কোশ্চেন দেখি, ফার্টিলাইজিং ক্ষরণ করে নিচের কোনটা ফার্টিলাইজিং ক্ষরণ করে? আমরা যদি দেখি ডিম্বাণুর যে জোনা পেলুসিডা থাকে, আমরা যদি ডিম্বাণুর গঠন দেখি, তাহলে এখানে সাইডে দেখানো হচ্ছে ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে কি হচ্ছে, এই আমাদের যদি ডিম্বাণুর নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসের বাইরে যে আবরণী থাকে সেটাকে বলা হয় ভাইটেলাইন মেমব্রেন। আর এই ভাইটেলাইন মেমব্রেনের চারিপাশে অবস্থান করে কে? জোনা পেলুসিডা, সেকেন্ড লেয়ার, যেটা হচ্ছে জোনা পেলুসিডা। আর এই জোনা পেলুসিডার বাইরে এরকম কিছু কোষ উপস্থিত থাকে, যেটা রশ্মির আকারে অবস্থান করে, যেটা রশ্মির আকার এরকম ভাবে অবস্থান করে। এইগুলোকে বলা হয় করোনা রেডিয়েটা, এগুলোকে বলা হয় করোনা রেডিয়েটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিম্বাণুর সব থেকে ভিতরে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় ভাইটেলাইন মেমব্রেন। আর এই ভাইটেলাইন মেমব্রেনের বাইরে থেকে জোনা পেলুসিডা, এই জোনা পেলুসিডা স্তর থেকে ডিম্বাণু কি করে? ফার্টিলাইজিং ক্ষরণ করে। যার বিপরীতে শুক্রাণু কি করে? অ্যান্টি ফার্টিলাইজিং ক্ষরণ করে নিষেকের সময়। তাহলে ডিম্বাণু যে ফার্টিলাইজিং ক্ষরণ করছে সেটা একটা কি? গ্লাইকোপ্রোটিন এক ধরনের। তাহলে চলো 3 নম্বর কোশ্চেনের দিকে যাই। 3 নম্বর কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোনটি মহিলাদের একটি স্থায়ী গর্ভনিরোধক ব্যবস্থা? মহিলাদের জন্য কোনটা? আমরা এখানে যে নামগুলো দেখতে পাচ্ছি সেখানকার মধ্যে টিউবেক্টমি এবং আইইউডি, এই দুটো হচ্ছে মহিলাদের জন্য ইউজ করা হয়ে থাকে। কিন্তু যদি স্থায়ীর কথা বলি, তাহলে টিউবেক্টমি হচ্ছে কি স্থায়ী। টিউবেক্টমি কি জিনিস? টিউবেক্টমি হচ্ছে কি, যখন ফ্যালোপিয়ান টিউবকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তখন সেই প্রসেসকে বলা হয় সার্জিক্যাল পদ্ধতিতে। যদি আমরা মহিলার ফ্যালোপিয়ান টিউবকে কেটে বাদ দিয়ে দিই, তখন সেটাকে বলা হয় টিউবেক্টমি, যেটা হচ্ছে একটা স্থায়ী গর্ভ নিরোধক ব্যবস্থা। আর আইইউডি হচ্ছে কি একটা টেম্পোরারি, যেখানে আইইউডির ক্ষেত্রে আমরা কপার টি ইউজ করতে পারি, মাল্টিলোড 375 ইউজ করতে পারি। আর ভ্যাসেক্টমি কি, সেই সঙ্গে আমরা জেনে নেব। ভ্যাসেক্টমি হচ্ছে কি, পুরুষের ক্ষেত্রে ভাস ডিফারেন্স কেটে বাদ দেওয়াকে বলা হয় ভ্যাসেক্টমি। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে আসি, যেখানে 4 নম্বর কোশ্চেনে বলছে XXY ক্রোমোজোম বিশিষ্ট ব্যক্তির দেহে কতগুলি বারবডি উপস্থিত থাকবে? আমরা জানি কি বারবডি কি? বারবডি হচ্ছে কি মোট যতগুলো এক্স ক্রোমোজোম থাকবে, তাহলে টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম মাইনাস 1। তাহলে টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1, অর্থাৎ যতগুলো এক্স ক্রোমোজোম উপস্থিত থাকবে তার ক্রোমোজোমে, তার থেকে একটা কম হবে কি? তার বারবডির সংখ্যা। তার একটা মাইনাস করলে আমরা যতগুলো পাবো সবটাই কি হবে? বারবডির সংখ্যা। কারণ কি? আমরা জানি যতগুলো এক্স ক্রোমোজোম থাকবে তার মধ্যে একটা এক্স ক্রোমোজোম কিন্তু অ্যাক্টিভেট অবস্থায় থাকবে, অর্থাৎ কি হবে? ক্রিয়াশীল অবস্থায় থাকবে। বাকিগুলো কিন্তু সবাই নিষ্ক্রিয় অবস্থায় বারবডি রূপে অবস্থান করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা XXY তে এটা ক্লাইনফেল্টার সিনড্রোমের একটা ইয়ে দেখানো হয়েছে, ক্যারিওটাইপ দেখানো হয়েছে। XXY এটা
ক্লাইনফেল্টারের জন্য দায়ী। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, দুটো এক্স ক্রোমোজোম আছে, তাহলে দুটো এক্স ক্রোমোজোম থেকে যদি একটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে একটাই মাত্র এদের বারবারই উপস্থিত থাকবে, কারণ আমরা এখানে লিখেই দিয়েছি টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1। যদি টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম থেকে এক বিয়োগ করে দিই তবে আমাদের বারবারির সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এখানে দুটো এক্স ক্রোমোজোম আছে, তার মধ্যে এক বিয়োগ করে দিলে আমরা পাবো একটা, যেটা হচ্ছে এর বারবারির সংখ্যা। পরের কোশ্চেন আছে, ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএ সংশ্লেষণের অভিমুখটি হলো। যদি আমরা দেখি ল্যাগিং স্ট্যান্ডের গল্প আমরা আগেও পড়েছি, কেননা মডেল কোশ্চেন সেট 1-এ আমরা ল্যাগিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ড সম্পর্কে পড়েছি, সেইখানে আমরা পড়েছিলাম রেপ্লিকেশন পদ্ধতি। সেখানে আমরা দেখেছি কি ল্যাগিং স্ট্যান্ডে কিন্তু ডিএনএ সংশ্লেষ 3' to 5' অভিমুখে হয়ে থাকে, আর লিডিং স্ট্যান্ডে 5' to 3' হয়ে থাকে। ল্যাগিং স্ট্যান্ডে কিভাবে হয়, বিচ্ছিন্নভাবে হয়, যেখানে বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন খণ্ড খণ্ড আকারে কি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, যেগুলোকে আমরা ওকাযোগী খণ্ডক বলে থাকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর কোশ্চেন, সেখানে হচ্ছে মানুষের এবিও ব্লাড গ্রুপ গঠিত হওয়ার কারণ হলো। মানুষের এবিও ব্লাড গ্রুপ গঠিত হওয়ার মূল কারণ হচ্ছে কি মাল্টিপল অ্যালিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সাম্পল, এবিও ব্লাড গ্রুপ কার এক্সাম্পল, মাল্টিপল অ্যালিলের। কিরকম ভাবে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে 3টে অ্যালিল উপস্থিত থাকে, ব্লাড গ্রুপ নির্ধারণের জন্য 3টে অ্যালিল থাকে, একটা হচ্ছে IA, একটা হচ্ছে IB, আর একটা হচ্ছে IO। তাহলে এই 3টে অ্যালিল কিন্তু আমরা দেখতে পাবো, IA, IB এবং IO। যেখানে কি হচ্ছে দুটো যদি IA থাকে তাহলে হোমোজাইগাস এ হবে, যদি একটা IA এবং একটা IO উপস্থিত থাকে তাহলে সেখানে কি হবে, IA ব্লাড গ্রুপ, সরি A ব্লাড গ্রুপ হবে কিন্তু হেটেরোজাইগাস হবে। যদি IB থাকে তাহলে B হোমোজাইগাস হবে, যদি IB-IO থাকে তার মানে কি B হেটেরোজাইগাস হবে, যদি IA আর IB থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, AB ব্লাড গ্রুপ হবে, আর যদি দুটোই O থাকে তখন সেটা কি হবে, O ব্লাড গ্রুপ যুক্ত হবে। এখানকার মধ্যে A আর B দুজনেই হচ্ছে ডমিনেন্ট, কিন্তু A হচ্ছে কি রিসেসিভ, অর্থাৎ কি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রচ্ছন্ন অ্যালিল হচ্ছে IO, আর দুটো ডমিনেন্ট বা প্রকট অ্যালিল হচ্ছে কি IA এবং IB। পরের কোশ্চেনে আমরা আসি, বলছে বিবর্তনে প্রভাব বিস্তারকারী পরিব্যক্তি ঘটে। তাহলে যদি বিবর্তন হতে হয় তাহলে অবশ্যই কি হচ্ছে, আমাদের জেনেটিক ক্যারেক্টারিস্টিক যেটা আমাদের বংশ পরম্পরায় পরিবাহিত হবে সেখানে আমাদের পরিব্যক্তি সম্পন্ন হতে হবে। আর আমরা জানি কি আমাদের বংশগতির ধারক ও বাহক বলা হয় কি ডিএনএ, তাই আমাদের ডিএনএ এবং জার্ম প্লাজমে যদি পরিব্যক্তি সম্পন্ন হয় তবে সেটা কিন্তু বিবর্তনে সহায়তা করবে। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হেরোইন পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশন হচ্ছে ক্যান্নাবিস, ক্যান্নাবিস স্যাটিভা, এটা হচ্ছে কি গাঁজা পাতা, এখান থেকে গাঁজা পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে কি তামাক গাছ, তামাক গাছ থেকে আমরা জানি টোব্যাকো, যেটাকে হচ্ছে নিকোটিন পাওয়া যায়, এখান থেকে নিকোটিন পাওয়া যায়। পপি গাছ, পপি গাছের এর নাম কি হচ্ছে প্যাপাভার, প্যাপাভার হয়ে থাকে, প্যাপাভার সমনিফোরাম। তাহলে এই যে প্যাপাভার বা সমনিফোরাম থেকে, প্যাপাভার সমনিফোরাম থেকে অর্থাৎ পপি গাছ থেকে কিন্তু আমরা হেরোইন পেয়ে থাকি। আর ধুতরা গাছ থেকে আমরা জানি মরফিন পাওয়া যায়, যেটা এক ধরনের ড্রাগ। তাহলে এখান থেকে 4টে ড্রাগ আমরা দেখতে পেলাম, ক্যান্নাবিস স্যাটিভা থেকে গাঁজা, তামাক গাছ থেকে নিকোটিন, ধুতরা থেকে মরফিন, আর পপি গাছ থেকে হিরোইন পাওয়া যায়। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি টাইফয়েড রোগের প্যাথোজেন। যদি আমরা দেখি টাইফয়েড রোগের প্যাথোজেন আমরা জানি কি সালমোনেল্লা টাইফি, এখানে আমাদের থার্ড অপশন আছে সালমোনেল্লা এসপি। তাহলে এটাই হচ্ছে আমাদের টাইফয়েডের জন্য দায়ী। প্লাজমোডিয়াম আমাদের কিসের জন্য দায়ী হয়ে থাকে, না ম্যালেরিয়ার জন্য। পরের কোশ্চেন আমরা আসি, 10 নম্বর কোশ্চেন বলছে কোন প্রকার যৌন জননে বড় ও নিশ্চল প্রকৃতির স্ত্রী গ্যামেটের সঙ্গে ক্ষুদ্র ও সচল প্রকৃতির পুংগ্যামেটের মিলন সম্পন্ন হয়। আমরা জানি যে সিনগ্যামি সাধারণত 3 প্রকারের হয়ে থাকে, আইসোগামি, অ্যানাইসোগামি এবং উগামি। যেখানে আইসোগামের ক্ষেত্রে কি হবে না, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটোই কি হবে সমান আকৃতি বিশিষ্ট এবং সমান বিহেভিয়ার যুক্ত, সে জেনেটিক্যালি হতে পারে, মরফোলজিক্যালি হতে পারে। অ্যানাইসোগামি কি হবে, দুটো সমান হবে না কিন্তু দুজনেই কি হচ্ছে সচল হবে বা দুজনেই নিশ্চল হবে। কিন্তু উগামির ক্ষেত্রে যদি দেখি তাহলে সেখানে কি হবে, অবশ্যই ফিমেল গ্যামেট যেটা স্ত্রী গ্যামেট সেটা অবশ্যই বড় হতে হবে এবং নিশ্চল প্রকৃতির হতে হবে, আর যেটা মেল গ্যামেট বা পুং গ্যামেট সেটা অবশ্যই ক্ষুদ্র হতে হবে এবং সচল প্রকৃতির হতে হবে। তাই এখানে আমাদের অ্যান্সার হবে উগামি। পরের কোশ্চেন যদি দেখি, জিনের ক্রসিং ওভার ঘটে, তাহলে ক্রসিং ওভার কোথায় সম্পন্ন হয়, আমরা জানি সবাই প্যাকাইটিন উপদশে, কিন্তু প্যাকাইটিন উপদশাটা কোথায় দেখা যায় না, মিওসিস 1-এ। আমরা জানি মিওসিস কোষ বিভাজনে দুটো ভাগে হয়ে থাকে, মিওসিস 1 এবং মিওসিস 2, যেখানে মিওসিস 1-এর মধ্যে প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1 আছে। তো সেই প্রোফেজ 1-এর মধ্যে আমরা জানি কি 5টা উপদশা থাকে, যেটা কি হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন,
তারপর হচ্ছে ডিপ্লোটিন, আর এটা হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে এই যে পাঁচটার মধ্যে প্যাকাইটিন উপদশা যেটা থাকে, সেই প্যাকাইটিন উপদশাতে কিন্তু আমাদের এই ক্রসিং ওভার সম্পন্ন হয়। তাহলে অ্যান্সার হবে আমাদের সেকেন্ড অপশন, মিওসিস ওয়ান। পরেরটাতে চলে আসি, হচ্ছে প্রিডেশন। যে প্রকার আন্তঃক্রিয়া দেখায় সেটি হলো প্রিডেশন, মানে কি শিকার। তাহলে শিকারের ক্ষেত্রে কি হবে, একজন উপকৃত হবে, যে শিকার ধরছে অর্থাৎ শিকারী সে উপকৃত হবে, কিন্তু যে শিকার অর্থাৎ যাকে ভক্ষণ করা হচ্ছে সে কিন্তু অপকৃত হবে বা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে কি হবে, এটা প্লাস মাইনাস ইন্টারাকশন সেটা দেখাবে। এরপরে আসি, কোন পপুলেশনে বয়স পিরামিড আকৃতি ঘণ্টাকৃতি হয়ে থাকে। তাহলে আমরা যদি বেল লাইক স্ট্রাকচার দেখি, তাহলে সেটা কি হচ্ছে, স্থায়ী যেটা স্থায়ী পপুলেশন হয়, সেই স্থায়ী পপুলেশনের ক্ষেত্রে কিন্তু এটা বেল লাইক বা ঘণ্টাকৃতির হয়ে থাকে, যেখানে কি হয় না জন্মহার এবং মৃত্যুহার প্রায় সমান হয়ে থাকে। তাই এই ধরনের পপুলেশনকে বলা হয় স্থায়ী পপুলেশন। পরের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন এবং এটা লাস্ট কোশ্চেন এই সেটের। আমরা দেখতে পাচ্ছি সিএফসি এর উৎস হলো, তাহলে সিএফসি এর উৎস কি যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশন আছে ডিজেল ইঞ্জিন, সেকেন্ড অপশন ব্যাটারি কারখানা, থার্ড অপশন আছে এরোসল, আর লাস্ট অপশন আছে জেট প্লেন। তাহলে সিএফসি এর উৎস কোনটি, না সিএফসি এর উৎস হবে জেট প্লেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিএফসি এর উৎস হলো একটি জেট প্লেন। তাহলে এই হলো আমাদের 14টা কোশ্চেন আমরা সলভ করলাম মডেল কোশ্চেন সেট 7 থেকে। তাহলে এখানে কোশ্চেনগুলো বেশ ইজি ছিল, আমরা সমস্ত কোশ্চেনগুলো সলভ করলাম। এরপর পরীক্ষা এগিয়ে আসছে, পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমাদের দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। বাই।